গ্রিন থেকে ধৃত বাংলাদেশি ভারতীয়র আধার এপিক। গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করা হলো মডেল এবং অভিনেত্রী শান্তা পালকে। প্রথমে তিনি দাবি করেন যে তিনি ভারতীয়, তিনি দেখান ভারতীয় পরিচয়পত্র, কিন্তু তার বাড়ি থেকে মেলে বাংলাদেশি শংসাপত্র। আর এখানেই জট তৈরি হয়েছে। এছাড়াও মেলে বাংলাদেশের একাধিক পরিচয়পত্র। এর পেছনে জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি গল্ফ গ্রিনের খবর। গল্ফ গ্রিন থেকে ধৃত বাংলাদেশি ভারতীয়ের আধার এপিক। গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করা হলো মডেল এবং অভিনেত্রী শান্তা পালকে। প্রথমে দাবি করেছিলেন যে তিনি ভারতীয়, কিন্তু তারপর দেখা যায় তার পরিচয়পত্র যখন বাড়িতে গিয়ে দেখা গেল ভারতীয় পরিচয়পত্র তার রয়েছে, কিন্তু তার পাশাপাশি তার কাছে রয়েছে বাংলাদেশি শংসাপত্র। এছাড়াও পাওয়া গেছে বাংলাদেশের একাধিক পরিচয়পত্র। আর এর পেছনে জঙ্গি যোগ রয়েছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গল্ফ গ্রিন থেকে ধৃত বাংলাদেশি শান্তা পালের খবরে রেখেছি নজর, কারণ বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী শান্তা পাল, তাকে বাংলাদেশি ধৃত বলে বাংলাদেশি ভারতীয় এবং আধার কার্ড এপিক কার্ড রয়েছে বলে জানা যাচ্ছে। তার বাড়ি থেকে একাধিক বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গেছে, কিন্তু গল্ফ গ্রিন থেকে তাকে আটক করা হয়েছে ধৃত বাংলাদেশি ভারতীয় আধার এপিক শান্তা পাল, বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। প্রথমে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তিনি ভারতীয়। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী সঞ্জনা লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, বারবার যখন ভুয়ো আধার কার্ড নিয়ে এত কথা, এত তথ্য উঠে আসছে, তার মধ্যেই বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল, তাকে পাওয়া গেল। তিনি প্রথমে বললেন তিনি ভারতীয়, তারপর তার বাড়িতে সার্চ করলে পাওয়া গেল কি না একাধিক বাংলাদেশের পরিচয়পত্র। আর কি কি তথ্য আসছে সঞ্জনা? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে এই শান্তা পাল সে মূলত একটি ফর্জারি ডকুমেন্ট তৈরি করেছিল 5 ফিট থানা এলাকা থেকে, এবং সেই তথ্য যখন পুলিশের কাছে আসে বা পুলিশের ইন্টেলিজেন্সের কাছে আসে, তখনই কিন্তু মূলত একটি ফর্জারি কেসের একটি এফআইআর দায়ের করা হয়, এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়েই কিন্তু মূলত জানতে পারা যায় যে এই শান্তা পাল নামে এক যুবতী, সে গল্ফ গ্রিনের বিজয়গড়ে সে বসবাস করা শুরু করেছে কয়েক মাস ধরে, এবং সেই রকমই মূলত পুলিশ এবং বলা যেতে পারে যে গল্ফ গ্রিন থানা, পাকশিট থানা এবং গুন্ডা দমন শাখা যৌথভাবে গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটে তারা হানা দেয়। এবং হানা দেওয়ার পরেই দেখা যায় যে এই শান্তা পাল নামে এই মহিলা, তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করেন, এবং সেই দাবির সপক্ষে ভারতের বিভিন্ন ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোই মূলত তিনি কিন্তু দেখান। এবং সেই ডকুমেন্টস এর পরিপ্রেক্ষিতে পুলিশ যখন তার ফ্ল্যাট সার্চ করে, তখন দেখা যায় যে একাধিক বাংলাদেশের ডকুমেন্টস, তার মধ্যে বাংলাদেশে তার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা সেই রেজাল্ট যেরকম পাওয়া যায়, তার পাশাপাশি বাংলাদেশের একাধিক ডকুমেন্টসও কিন্তু পাওয়া গিয়েছে, এমনকি বাংলাদেশের পাসপোর্ট, এবং সেখানে তিনি যে বাংলাদেশের নাগরিক এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, তিনি একটি বিমান সেবিকার কাজ করতেন এবং একটি বিমান সংস্থাতে বাংলাদেশের সেখানকার আই কার্ড, সেটাও কিন্তু পাওয়া গিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তিনি অ্যাঙ্কারিং করতেন, তিনি অভিনেত্রী, তিনি মডেল, এবং সেই সবটা মিলেই কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু তদন্তে উঠে আসে, এবং তিনি কিন্তু প্রাথমিক জেরায় পুলিশের কাছে কিন্তু এমনটাই জানান। পরবর্তীকালে মূলত পুলিশ কিন্তু একে গ্রেফতার করে, এবং গ্রেফতার করার পর দেখা হচ্ছে যে এই যুবতী, তিনি র্যান্ডাম অনুপ্রবেশকারী হিসেবে তিনি ঢুকেছেন, নাকি জঙ্গি কোন রকম তার কার্যকলাপ রয়েছে কিনা, এটাই মূলত দেখা হচ্ছে। কারণ নইলে বাংলাদেশি নাগরিক হয়ে কেন ফর্জারি ডকুমেন্টস তাকে তৈরি করতে হলো, সেটাই কিন্তু মূলত পুলিশ এখন বর্তমানে খতিয়ে দেখছে। ইতিমধ্যে কিন্তু পার্কস্ট্রিটের ওই কেস গুন্ডা দমন শাখার হাতে হস্তান্তর হয়েছে। এই অভিযুক্ত মহিলা, তিনি কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন, এবং পুলিশ মূলত এই বিষয়গুলোই দেখার চেষ্টা করছে যে এই র্যান্ডম অনুপ্রবেশকারী নাকি জঙ্গি কার্যকলাপ রয়েছে, নাকি কোনো স্পাই হিসেবে কাজ করছিল। এই যাবতীয় বিষয়গুলোই কিন্তু মূলত গুন্ডা দমন শাখার আধিকারিকরা খতিয়ে দেখছেন।
একেবারে সঞ্জনা, অর্থাৎ এই শান্তা পাল সংক্রান্ত যারা তথ্য যেগুলো সামনে আসে তার মধ্যে তিনি একবার সুন্দরী প্রতিযোগিতাতে জিতেছিলেন, তিনি বাংলাদেশের একটা এয়ারলাইন্সে চাকরি করতেন, বাংলাদেশের যাবতীয় পরিচয়পত্র রয়েছে, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে তিনি বাংলাদেশী। তাহলে তার কাছে এই ভারতের আধার কার্ড, ভারতের ভোটার কার্ড, এই কার্ডগুলো তার কাছে কি করে এলো, এটা তো একটা বড় প্রশ্ন। পাশাপাশি তার বাড়ি থেকে একটা বিদ্যুতের বিলও পাওয়া যাচ্ছে, যে বিদ্যুতের বিলে তার নামে বিদ্যুৎ নেওয়া হচ্ছে, তিনি সেই বিদ্যুতের বিলের টাকা মেটান। অর্থাৎ এই শান্তা পাল তাহলে এখানে এত বড় জাল কি করে গড়িয়ে তুলতে পারলেন, এই প্রশ্ন কিন্তু সামনে উঠছে। তুমি দেখো, এই যে ফর্জারি ডকুমেন্টস, এই ফর্জারি ডকুমেন্টস না হলে কিন্তু একেবারেই সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে আমি একটু কথা বলবো। সমীর বাবু, আপনাকে এনকেটিভি বাংলাতে স্বাগত। একটা বড় খবর সামনে আসে, বারবার দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো জালিয়াতির খবর, জালিয়াতির প্রশ্ন সামনে এসে, কিন্তু এখন শান্তা পাল নামে বাংলাদেশের মডেল আর অভিনেত্রী, তার কথা সামনে আসছে। গল্ফ গ্রিন থেকে তাকে আটক করা হয়েছে, তার কাছে ভারতীয় আধার আছে, এপিক কার্ড আছে, কিন্তু তার বাড়ি সার্চ করে দেখা গেছে তার বাড়িতে একাধিক বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে। কি বলবেন স্যার? প্রথম কথা, এটা আমাদেরই বোধহয় কোনো জায়গায় কমজোরি আছে, যার ফলে আজকে ওরা এই সুযোগটা নিচ্ছে। কিন্তু আমি এর সঙ্গে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যে প্রত্যেক যারা বাড়ি ভাড়া দিচ্ছেন, ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন, তাদের একটা দায়িত্ব রয়েছে। প্রথমেই যারা ভাড়া চাইতে আসছেন তাদের ব্যাপারে মানে A to Z পর্যন্ত তাদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়। এখন ইনফ্যাক্ট যেটা করা উচিত, যিনি আসছেন ভাড়া নিয়েছেন, সেই ভাড়া যিনি দিয়েছেন, সেই মালিক হোক কিংবা তার পাওয়া কি তার অন বিহাফ যদি দিয়ে থাকেন, তাহলে তার একটা দায়িত্ব রয়েছে এবং হি শুড বি কোশ্চেন, তাকেও কোশ্চেন করা উচিত। কারণ এটা তো হতে পারে না যে এই 6 মাস হয়ে গেল অথচ সেখানে বাংলাদেশ থেকে কেউ এসে তার সঙ্গে দেখা করছেন না, কিংবা তিনি এখানে সিনেমা কি মডেলিং করেছে কিনা আমি জানি না। যদি তার কাছে বাংলাদেশের প্রপার পাসপোর্ট থাকে, ভিসা থাকে, এই ঘটনা শুরু হওয়ার আগে যেটা বাংলাদেশে যে ইয়েটা হলো, একটা বিচ্ছিরি ঘটনা যেটা হলো, যার ফলে আজকে বাংলাদেশ এবং আমাদের মধ্যে একটা অহিনকুলের সম্পর্ক হয়ে গেছে। সুতরাং সেই জায়গাটা যারাই ভাড়া দিন, সে যত কাছেরই হোক না কেন, কালকে সে কি রূপ ধরবে আমরা কেউ জানি না। সুতরাং যে ভদ্রলোক ভাড়া দিয়েছেন তিনি নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে জানিয়েছিলেন। কারণ এই যে রেকর্ড গুলো হয়, যেমন আমরা শুরু করেছি নিউ টাউনে, এখানে প্রত্যেকটা মানুষ যারা ভাড়া নিতে আসছেন তাদেরকে প্রথমে দেওয়া হয় যে নিউ টাউন থানা যে হোক কিংবা রেসপেক্টিভ পুলিশ স্টেশন, আপনি গিয়ে তাদের কাছ থেকে পুরো ফর্মের উপরে তাদের রিসিভ করিয়ে নিয়ে আসুন। কারণ কালকে কেউ যাতে না বলতে পারে যে না আমরা তো জানতাম না। সুতরাং পুলিশ ইজ দ্য অথরিটি ইন দিস কেস, অ্যান্ড আই থিঙ্ক যে ভদ্রমহিলা ওখানে রয়েছেন, যাকে ভাড়া দিয়েছিলেন, এটা হতেই পারে না যে উনি মানে যা না জেনে ভাড়া দিয়েছেন। দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ লিঙ্ক, অথবা কিংবা একটা বেশ হাই রেঞ্জের ভাড়া তিনি পাচ্ছেন। তো আমার মনে হয় এটা কিন্তু ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং যারা ওখানে রয়েছেন আমার মনে হয় সেই ভদ্র যারা বাড়ির মালিক কিংবা যেই হোক না কেন, তার দায়িত্ব রয়েছে। তিনি যদি বাড়িটা ভাড়া দিয়ে মনে করলেন যে আমার আর কিছু করার নেই, আর আমি মাসে মাসে আমার প্রাপ্যটা পেয়ে মানে ভাড়াটা পেয়ে গেলেই হলো, তাহলে কিন্তু কোনো একদিন ধরা পড়ে যাবেন, যেমন এটা হলো। সেই জায়গাটায় আমি শুধু ওনাকে না, যারা শুনছেন তাদেরকেও বলবো যে আপনারা দয়া করে একটুখানি চেষ্টা করুন যাতে করে আপনার বাড়ির মধ্যে কোনো আমাদের বিদেশির আগে এসে না জোটে। যে রিসেন্টলি যে ঘটনাটা হলো এই ইয়েতে সাপুরজি পালানজিতে, সেখানটায় তো এটা আরো বেশি দুর্ঘটনা হতে পারত। এই জিনিসগুলো যাতে আমরা না রিপিট করি, তা নাহলে কিন্তু আস্তে আস্তে এই ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস তাদের কন্ট্রোল করা আস্তে আস্তে মুশকিল হয়ে যাবে। সুতরাং যিনি ভাড়া দিয়েছেন আমার মনে হয় তাকে পুলিশ প্রথমেই ধরুক। কারণ হতেই পারে না যে তিনি এইভাবে ইয়ে করে তাকে ভাড়া দিতে পারেন না। যতক্ষণ না পুলিশ ক্লিয়ারেন্স না দিচ্ছে, তার অতীতের ব্যাপারে আমরা জানছি না। সবচেয়ে ভালো হয় মালিক এবং যিনি পার্টি নিয়ে আসছেন, অনেক সময় ব্রোকাররাও আসে, ব্রোকারেরও একটা দায়িত্ব আছে, তার রেকর্ড দেখা উচিত যেটা, এবং সেই ইয়েগুলো থানায় নেওয়া উচিত। সুতরাং সেই জায়গায়, কারণ এটা একটা কিন্তু খুব বড় র্যাকেট হয়ে যাচ্ছে।
আপনার সেই র্যাকেটের ভেতরে একবার ঢুকলে হয়তো 10 বছর পরে, যেমন একজন সে মালদায় রয়েছে যে পুলিশের পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিল, সে বাংলাদেশ থেকে এসে। তো এগুলো মেনে নেওয়া যাচ্ছে না এখন আর, সেই জন্য আমরা আমাদের সতর্ক। একটা প্রশ্ন আমার মনে আসছে, সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলার কাছে তো বাংলাদেশের যেমন যাবতীয় ডকুমেন্টস ছিল তার বাড়িতে, কিন্তু তার কাছে তো ভারতীয় আধার এপিক ছিল। তাহলে যিনি ভাড়া দেবেন তিনি তো, যেটা মানে ইনি নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন, এবং ইনি যখন ভাড়া নিতে গেছেন তখন তো তিনি এই ভারতীয় পরিচয়পত্রগুলোই দেখিয়েছেন। তাহলে এক্ষেত্রে কি করে প্রমাণ করা যাবে যে তিনি বাংলাদেশী? আমি তো সেইটাই বলছি যে উনি যখন এসছিলেন তখন যে ব্রোকার ছিল, নিশ্চয়ই কোনো ব্রোকার নিয়ে এসছে, কিংবা মালিক দিয়েছে কিনা আমি জানি না। প্রথম কথা হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে তাদের ওই এন্ট্রি করানো, এবং ওই কোনো যদি ইয়েতে থাকে, যেটা আমরা বলি যে আবাসন, সেই আবাসনে যদি থাকে তাহলে আমরা কিছু ইন্ট্রোডিউস করেছি, আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট, যে সেইখানটায় কিন্তু ধরুন 3 জন থাকবে একটা বাড়িতে, প্রত্যেককে আমরা চেষ্টা করি তাদের সঙ্গে একটা ইন্টারভিউ করে, তাদের সঙ্গে মানে আলোচনা করে, এবং ডুজ অ্যান্ড ডোন্টস, যে আমি কি কি করব না করব সেইগুলো একটা খাতায় আমরা নথিবদ্ধ করি, এবং সেখানে তারা সই করে দেয়। এবং আমরা চেষ্টা করি যেখানে কাজ করছে কিংবা চাকরি করছে সেখান থেকেও খবর নিতে, যে এই যিনি আপনার অফিসে কাজ করছেন একেবারে তার একেবারে পাস অত্যন্ত রেকর্ড কেনা। গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ আপনি বললেন আমাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে কথা বললাম, উনি কিন্তু একটা বিষয় খুব ভালো করে পরিষ্কার করলেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত সঞ্জনাকে আমি অনেক ধন্যবাদ জানাবো এই ঘটনার ডিটেলস জানানোর জন্য। সঞ্জনা, অনেক ধন্যবাদ তোমায়।